মুক্তিযোদ্ধা গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। দুপুরে জানাজা। পদ্মা সেতুর ৬ নম্বর স্প্যান বসানোর কাজ সম্পূর্ণ, এখন দৃশ্যমান প্রায় ১ কিলোমিটার। নাব্য সংকটে ধীর গতি, বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারেক রহমানের ২ বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত, মন্তব্য ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহর। বেগম জিয়াকে সরিয়ে নতুন চেয়ারম্যান করার পরামর্শ। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত, একই পরিবারে ৬ জনকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। এবং সমন্বয়হীন উন্নয়ন কাজে চট্টগ্রামে ধুলার রাজত্ব, চরম দুর্ভোগে নগরবাসী। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ব্যর্থতার দায় নিতে নারাজ সিটি কর্পোরেশন। সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা গীতিকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে বিনম্র শ্রদ্ধায় শেষ বিদায় জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সঙ্গীতের কিংবদন্তি মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান। সকাল ১১টার কিছু পরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হিমঘর থেকে সঙ্গীত স্রষ্টাকে নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য লাশ রাখা হয় শহীদ মিনারে। সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই জড়ো হন সেখানে, শ্রদ্ধা জানান সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। ১৯৫৬ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্ম নেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত গোলাম আজমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। একাধারে কাজ করেছেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে। সঙ্গীতের সব মাধ্যমে ছিল তার দীপ্ত পদচারণা। মুক্তিযুদ্ধের পরে তার সৃষ্টি বেশ কিছু দেশাত্মবোধক গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা। যিনি সুরের মূর্ছনায় বাঙালিকে তার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বারবার। সঙ্গীতে অবদানের জন্য ২১ পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার সহ অসংখ্য সম্মানে ভূষিত হন এ বিরল প্রতিভা। শহীদ মিনারে রয়েছে রিপোর্টার রাশিদ বাপ্পি, সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। বাপ্পি, সুরস্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুলের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এবং পুরো সঙ্গীতাঙ্গনের প্রতি তার যে অবদান, তা কিন্তু শুধুমাত্র একদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানালে কিন্তু তার সেই ঋণ শোধ হবার নয়। তবু আজ কানায় কানায় পরিপূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা সকালে দেখতে পেয়েছি যখনই তার মরদেহ নিয়ে আসা হয়েছে, তারও কয়েক ঘন্টা আগে থেকেই কিন্তু সর্বস্তরের মানুষ অপেক্ষা করছিলেন এই গুণী শিল্পীকে চিরবিদায় জানানোর জন্য, শেষ বিদায় জানানোর জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারা অপেক্ষমান ছিলেন। এবং মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয় বেলা ১১টার দিকে এবং এরপরে কিন্তু সর্বস্তরের মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু করেছেন এবং সেই শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি এখনো চলছে। আপনি জানেন যে সম্মিলিত সাংস্কৃতিক জোট যে আয়োজনটি করেছেন, সেই আয়োজনে সর্বস্তরের মানুষ সেই শ্রদ্ধা নিবেদন করছেন এবং গুণী এই শিল্পীর যে রেখে যাওয়া যে কর্ম, সেই কর্ম ফুটে উঠছে কিন্তু প্রত্যেকটা মানুষের মনে, অন্তরে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। এখানে সাধারণ মানুষ যেমন এসেছেন, ঠিক তেমনি সঙ্গীতাঙ্গনের যেসব শিল্পীরা রয়েছেন, নতুন প্রজন্মের প্রতিনিধি যারা রয়েছেন, তারাও কিন্তু ছুটে এসেছেন আজকে শেষবারের মতো তাদের এই গুণী শিল্পীকে, তাদের শ্রদ্ধেয় শিক্ষক। তিনি কিন্তু শুধু সুরকারী ছিলেন না, গীতিকারী ছিলেন না, তিনি একজন শিক্ষক ছিলেন। তার হাত ধরে কিন্তু অনেক গুণী শিল্পীর তৈরি হয়েছে আমাদের এই সঙ্গীতাঙ্গনে, আমাদের এই দেশে। আমাদের সেই শিল্পীদেরকে আমরা দেখেছি, অনেকেই চোখের পানি ফেলেছেন। তার সেই যে তাদের জীবন, সেই জীবন দর্শন থেকে যে শিক্ষা নিয়েছেন, সেই শিক্ষা নিয়ে কিন্তু অনেকেই এগিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা গুণীজন রয়েছেন, তারা বলছেন যে এই যে সঙ্গীতের প্রতি যে তার অবদান, একই সঙ্গে কিন্তু দেশের প্রতি তার অসীম অবদান রয়েছে। আপনি জানেন। অন্য প্রসঙ্গ, সম্পন্ন হলো স্বপ্নের পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান বসানোর কাজ। জাজিরা প্রান্তে স্প্যানটি বসানো হয়। এতে দৃশ্যমান হলো প্রায় ১ কিলোমিটার সেতু। স্প্যানটি গতকাল মাওয়ার ইয়ার্ড থেকে ৫ কিলোমিটার দূরে জাজিরা প্রান্তে নির্ধারিত পিলারের কাছে নেওয়া হয়। প্রথম স্প্যানটির সঙ্গে এখন ৩৬ ও ৩৭ নম্বর পিলারের মধ্যে বসানো হয় ৬ষ্ঠ স্প্যান। নদীতে পলি জমে তলদেশের গভীরতা কমে যাওয়ায় ড্রেজিং করে নদীর গভীরতা বাড়াতে হয়েছে বলে স্প্যান বসানোয় কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 63 ভাগ। এর আগে 2017 সালে 30 সেপ্টেম্বর নদীতে 37 এবং 38 নম্বর পিলারে বসানো হয় প্রথম স্প্যান। 2018 সালের জুনে সর্বশেষ 42 নম্বর পিলারে পঞ্চম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পাড়ের সঙ্গে সংযোগ ঘটে পদ্মা সেতুর। এই মুহূর্তে সেতুর জাজিরার প্রান্তে রয়েছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি চলেছি তার কাছে। জুয়েল, আমরা কিছুক্ষণ আগে জানিয়েছিলাম পদ্মা সেতুর বহু কাঙ্ক্ষিত ষষ্ঠ স্প্যানটি কিছুক্ষণ আগেই বসানোর কাজটি পুরোপুরি সম্পন্ন করা হয়েছে এবং যে ক্রেনটি দিয়ে এই স্প্যানটি নিয়ে আসা হয়েছিল মাওয়া থেকে প্রায় 5 কিলোমিটার দূরের এই জাজিরার প্রান্তে, সেই ক্রেনটি এখন সরিয়ে নেওয়া হচ্ছে। পিছনে খুব আস্তে আস্তে, যেহেতু অনেক ভারী একটি ক্রেন, প্রায় 3600 টন ওজন বহনে সক্ষম একটি ক্রেন, সেটি আস্তে আস্তে করে স্প্যানের জায়গা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। যে স্প্যানটি এটি বয়ে আনছিল সেটি যেহেতু নির্ধারিত 36 এবং 37 নম্বর পিলার উপর বসিয়ে দেওয়া হয়েছে, তাই এখন এই ক্রেনটি আবারও চলে যাবে মাওয়া ইয়ার্ডের দিকে। আর এইখানে যে কর্মতৎপরতা চলছে সেগুলো একটু আপনাকে জানিয়ে রাখি। যেহেতু আগের 5টি স্প্যান মিলে একটি মডিউলের কাজ পুরো সম্পন্ন করা হয়েছিল, তাই সেই প্রথম মডিউলটির সঙ্গেই এই 6 নম্বর স্প্যান বসানোর মধ্য দিয়ে বলা যেতে পারে দ্বিতীয় মডিউলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং আস্তে আস্তে হয়তো এই 36 এবং 35 নম্বর পিলারের মধ্যে সপ্তম স্প্যানটি এবং 35 এবং 34 নম্বর পিলারের মধ্যে অষ্টম স্প্যানটি বসিয়ে দেওয়া হবে। এবং এই যে পিলারগুলো বসানোর জন্য, অষ্টম স্প্যানটি বসানোর জন্য যে পিলারগুলো প্রস্তুত করা দরকার, সেই পিলারগুলো কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, পদ্মার পাড়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, সেগুলো অনেকাংশেই কাজ শেষের দিকে। একটির কাজ পুরোপুরি শেষের দিকে বলা যেতে পারে, আরেকটির কাজ অল্প কিছুদিনের মধ্যে হয়তো শেষ হবে। তার মানে বলা যেতে পারে আগামী মাসে হয়তো আরো কিছু সুখবর দেওয়া সম্ভব হবে যে পদ্মা সেতুর সপ্তম এবং অষ্টম স্প্যানটিও যোগ হতে যাচ্ছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে মাওয়া প্রান্তের দিকে যেহেতু কিছু নকশা জটিলতা ছিল এবং সেই নকশা জটিলতা কেটে গিয়েছে এই মাসের 15 তারিখে। আমরা এই সমসংবাদে সেই খবরটি আপনাদের জানিয়েছিলাম, সবার আগেই দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এইটুকু বলা যেতে পারে নকশা জটিলতা কেটে যাওয়ার পরে পদ্মা সেতুর কাজে আগের চেয়ে কয়েক গুণ বেশি গতি আসবে এবং এই গতি কিন্তু নির্ধারিত সময়, আপনি জানেন যে এই গত বছর ডিসেম্বর ছিল কাজ শেষ হওয়ার, কিন্তু সেটি হয়নি। নতুন করে 1 বছর সময় বাড়ানো হয়েছে। সেই 1 বছরের মধ্যে যতটুকু সম্ভব হয় এতটুকু কাজই কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে এবং সেই কাজের জন্যই আসলে এক একটি ধাপ যে অগ্রগতি হয়, তারই একটি ধাপ অগ্রগতি হলো আজকের ষষ্ঠ স্প্যানটি সংযোজন করা। এবং এর মধ্য দিয়ে 900 মিটার পদ্মা সেতু যেমন একদিকে দৃশ্যমান হলো, অন্যদিকে কিন্তু আমরা বলতে পারি যে দ্বিতীয় মডিউলের কাজ শুরু হলো, কারণ এই দ্বিতীয় মডিউলে 6টি পিলারে 5টি স্প্যান যোগ হবে এবং এইভাবে কিন্তু এক একটি মডিউলের কাজ যখন শেষ হবে তখন সবকিছু মিলে 6.15 কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান হবে। এবং এর পাশাপাশি পুরো সেতুটি কিন্তু 9.5 কিলোমিটার, নদীর মধ্যে আছে 6.15 কিলোমিটার। বাকি বাইরে যে পিলারগুলো উঠছে সেখানেও গার্ডার বসিয়ে দেওয়ার কাজ শুরু হবে। তার মানে বলা যেতে পারে পদ্মার দুপারেই কিংবা পদ্মা নদীর বুকে এক ধরনের কর্মচাঞ্চলতা যেটি আছে সেটির একটি প্রকাশ্য রূপ দেখা যেতে পারে যে অনেক বেশি রকম দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতু। এই ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুতে নতুন করে যুক্ত হলো ষষ্ঠ স্প্যান এবং জাজিরা প্রান্ত থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। সমসংবাদে আরো থাকছে, 2019 ক্রিকেট বিশ্বকাপ কেন্দ্র করে যুক্তরাজ্যের ভিসা দেওয়ার কথা বলে সক্রিয় প্রতারক চক্রর প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ আইনজীবীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিক আজাদ। সকাল 10টার দিকে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশে আফগানিস্তান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপিকে বর্তমান বিপর্যয়কর অবস্থা থেকে ফেরাতে তারেক রহমানকে কমপক্ষে 2 বছর রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত রাজনৈতিক বিশ্লেষকের মতে দলটির উচিত এখন কাউন্সিলের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা। বেগম জিয়া থাকবেন এমিরিটাস চেয়ারপারসন হিসেবে। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। 30 ডিসেম্বরের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রশ্নবিদ্ধ হয়েছে বিএনপির সাংগঠনিক সামর্থ্যের বিষয়টি। এ নিয়ে দলের অভ্যন্তরেই চলছে আলোচনা সমালোচনা। এ অবস্থায় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির তাগিদ দিয়েছেন নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কেউ কেউ।
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও মত দিলেন দল ঢেলে সাজানোর পক্ষে। বর্তমান পরিস্থিতি, বয়স ও শারীরিক সামর্থ্যের বিষয়টি বিবেচনা সাপেক্ষে বেগম জিয়াকে এমেরিটাস চেয়ারপারসন রেখে দলের যোগ্য কাউকে চেয়ারম্যান করার তাগিদ তাঁর। খালেদা জিয়াকে ইমিডিয়েট চেয়ারপারসন হতে পারেন, যেহেতু উনি দেশেই আছেন, ওনার পরামর্শ মধ্যে সধ্যে পেতে পারবে তারা। হোক যে তারা 2-1 মাসের মধ্যে উনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসলে তো যেই কম, তাহলেও বেরিয়ে আসলেও ওনার শারীরিক অবস্থা সব কিছুর কারণে আমি মনে করি যে তারা নতুনভাবেই করা উচিত। উনি যতদিন জীবিত আছেন ইমিরিটাস, যেমন বিশ্ববিদ্যালয়ে ইমিরিটাস প্রফেসর থাকে, এটাও উনি ইমিরিটাস চেয়ারপারসন হবেন, আর অন্যরা নির্বাচিত। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিছুদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা। সে বিলেতে থেকে এখানে দৈনন্দিন করা, অমুক করা, যদিও আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নত, তাহলেও কি হলো, আপনার ফোন ইন্টারসেপ্ট হয়। সেই জন্য আমি তো মনে করি তারেক রহমান 2 বছরের জন্য অব্যাহতি নেওয়া উচিত। উনি ওখানে বসে একটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করুক, আর এইদিকে এরা চালাক। 2 বছরের পরিবর্তন হলে উনি ফিরে আসলে আবার দায়িত্ব নিতে পারবেন। নতুন নেতৃত্ব ছাড়া বিএনপিকে পুনরুজ্জীবিত করা যাবে না বলেও মন্তব্য করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গণতান্ত্রিক প্রক্রিয়া পার্টির অভ্যন্তরে না থাকলে পার্টির জাগরণ হয় না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন 4 ফেব্রুয়ারির মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জামিন আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রেজাউল হক, বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বেগম জিয়ার আইনজীবীরা জানান, কুমিল্লার এই মামলায় 18 অক্টোবর জজ আদালতে জামিন আবেদন করা হলেও তা এখনও নিষ্পত্তি হয়নি। 2015 সালে কুমিল্লায় বাসে পেট্রোল ঢেলে 8 জনকে পুড়িয়ে হত্যা মামলায় বেগম জিয়া সহ 56 জনকে আসামি করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং কিশোরগঞ্জ 1 আসনের পুনর্নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। সকাল 11টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম শুরু হয়। ঢাকা উত্তর সিটি উপনির্বাচনের জন্য প্রথম মনোনয়ন ফর্মটি সংগ্রহ করেন আদম তামিজি হকের পক্ষে মানবিক ঢাকা সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদশা। এরপর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা সৈয়দ আশরাফের ভাই সৈয়দ সাফায়াতুল ইসলাম কিশোরগঞ্জ 1 আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। 25শে জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত চলবে এই মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা দেওয়ার কাজ। সৈয়দ সাফায়াতুল ইসলাম জনগণের সঙ্গে ওনার সম্পৃক্ততা চমৎকার এবং এটা সময়ের দাবি, এবং প্রত্যেকটা লোক ওই নির্বাচনী এলাকার প্রত্যেকটা লোক ওনাকে পার্সোনালি নেতাকর্মী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ ওনাকে চিনে, এবং ওনারা চাই যে উনি করুক ওই নির্বাচনে আসুক। দুর্নীতিমুক্ত ঢাকা সিটি কর্পোরেশন, এখানে আমরা দেখছি একটা রাস্তা বছরে 3-4 বার খোয়াখুই হয়। এখানে একটা প্রশাসনিক একটা অঙ্কবাজি আমরা বিশ্বাস করে চলে, এগুলো বন্ধ করার জন্য আমরা ওনাকে আদম তামিজি হককে ঢাকা উত্তরের মেয়র হিসেবে চাই। লক্ষ্মীপুরে আহত ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে বাবা মা সহ 7 জন নিহত হয়েছেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। লক্ষ্মীপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়ার পাঠানো তথ্য, ছবিতে দেখুন রিপোর্ট। একই পরিবারের 6 জনের মৃত্যুতে দিশেহারা স্বজনরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। দুর্বৃত্তদের হামলায় আহত ছেলেকে দেখতে গিয়ে হাসপাতালের মর্গেই ঠাঁই হলো বাবা মা সহ পরিবারের অন্য 6 সদস্যের। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ শাহী গ্যাস পাম্প এলাকায় ব্যবসায়ী অন্তরকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। খবর পেয়ে আহত অন্তরকে দেখতে বুধবার ভোরে চন্দ্রগঞ্জ থেকে সিএনজি অটোরিকশা করে সদর হাসপাতালে যাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। পথে জাদইয়া রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সহ 7 জন মারা যান। আমরা 3 সিএনজি আইছি, 2 সিএনজি ঠিকঠাক মতো আমরা সুন্দরভাবে হাসপাতালে আসি পৌঁছাইছি। একটা সিএনজি আমাদের ট্রাকের নিচে পড়ে আমাদের সব লোক মারা যায়। ট্রাকের তলে চাপ দিয়ে ট্রাকে দুর্ঘটনা হয়তো ট্রাকে হালাই দিতে মারিয়ে লাইছে। আসল দুর্ঘটনা রোধকল্পে আমরা কর্তৃপক্ষের যথাযথ
ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। ঘটনার পরই পালিয়ে যায় ট্রাকের হেলপার ও চালক। লক্ষ্মীপুরমুখী একটা সিএনজিকে যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে সিএনজিতে থাকা 7জন যাত্রী মারা যাচ্ছে। আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসে আমরা আমাদের সাধ্যমতো উদ্ধার করার চেষ্টা করি। ইন দ্য টাইম পুলিশের সহযোগিতায় রেকারভ্যান চলে আসলে আমরা আপাতত 3জন মহিলার ডেড বডি এবং একটা বাচ্চা 2জন পুলিশের ডেড বডি উদ্ধার করি। নিহত শাহ আলম ও তার পরিবার এবং অটোরিকশা চালক নুরুর বাড়ি সদর উপজেলার বসুদুহিতা এলাকায়। সময় সংবাদ, লক্ষ্মীপুর। সময় সংবাদে আরও থাকছে, ভারী তুষারপাতে যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত 2। কানাডায় শীতকালীন উৎসব বাতিল, ইউরোপীয় পরিস্থিতি অপরিবর্তিত। শীত মৌসুমে শুষ্ক আবহাওয়া উন্নয়ন কাজের কারণে ধুলাবালিতে বেহাল অবস্থা চট্টগ্রামবাসীর। অতিরিক্ত ধুলার কারণে রাস্তায় চলাচল করা নগরবাসীকে পড়তে হচ্ছে দুর্ভোগে, পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় না থাকায় মাত্রাতিরিক্ত ধুলাবালির অন্যতম কারণ বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। আরও জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। শীতকাল আসার সাথে সাথে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক যেন ধুলার রাজ্যে পরিণত হয়েছে। একদিকে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজ চলতে থাকায় যেন ধুলার নৈরাজ্যে পরিণত হয়েছে। অসহনীয় ধুলার কারণে নগরীর আগ্রাবাদ অ্যাক্সেস রোড, বড়পোল, শাহ আমানত ব্রিজ এলাকা, কল্পলোক আবাসিক সহ প্রধান সড়কে রাস্তায় চলাচল করা মানুষকে পড়তে হচ্ছে চরম বিপাকে। ধুলা উঠতেছে, একটু পানি দিয়ে যে এগুলোকে একটা ব্যবস্থা নিবে সেটারও কোনো কারণ নজর নাই। শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে মানুষের, ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে যেতে সমস্যা হয়ে যাচ্ছে। এখন এই কাজটা দীর্ঘদিন ধরে চলতেছে। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় না থাকা ও নাগরিক স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকার কারণে নগর জুড়ে মাত্রাতিরিক্ত ধুলোবালি সৃষ্টি হচ্ছে বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ। সিটি কর্পোরেশনের যে মেকানিক্যাল কিছু ব্যবস্থা ছিল রাস্তা পরিষ্কারের, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাই না। ধুলোবালি ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে, বাস্তবে কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধুলাবালির কারণে যেমন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী, তেমনি শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। ফুসফুস থেকে এগুলো হার্টের মাধ্যমে ব্রেইন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে। এগুলো মাইক্রো পার্টিকেল থাকে, এই পার্টিকেলগুলো অ্যাজমা করতে পারে। দীর্ঘদিনে যদি এরকম ঢুকতে থাকে তাহলে আলটিমেটলি কিন্তু ক্যান্সারের দিকে এটা টার্ন নেবে। উন্নয়ন কাজের সাথে যারা জড়িত তাদের পানি ছিটানোর জন্য বলা হয়েছে উল্লেখ করে অনেকটা দায় এড়ানোর চেষ্টা সিটি কর্পোরেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তার। যে কনস্ট্রাকশন কাজগুলি হচ্ছে সেখানে আমরা সুইপিং মেশিন না, সেখানে আমরা যেটা বলেছি কন্ট্রাক্টরদেরকে বলেছি যে তোমরা পানি দিতে হবে। ধুলাবালির অসহনীয় যন্ত্রণা থেকে নগরবাসীকে রক্ষায় কয়েক বছর আগে পরিবেশ মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছিল 2টি সুইপিং গাড়ি। বর্তমানে 2 কোটি টাকা দামের গাড়ি দুটি অকার্যকর বলে জানা যায়। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বনানীতে নবনির্মিত বিআরটিএ ভবনে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে ব্রিফিং করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নতুন করে যাত্রা শুরু করতে চাই। আমরা চেষ্টা করে অনেক অনিয়ম কমিয়েছি, হয়রানি কমিয়েছি। এটা আরও কমাতে হবে এবং অনিয়ম দুর্নীতি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে কর্মকর্তারা যদি সততার সঙ্গে দায়িত্ব পালন করেন তাহলে এটা সম্ভব। কর্মকর্তারা যদি বাইরের দালালদের প্রশ্রয় দেন তাহলে অনিয়ম দুর্নীতি চলতেই থাকবে। তো আমি প্রত্যেকের সম্পর্কে জানি, এখানে জনবল অনেক কম ছিল। আমরা চেষ্টা করে জনবল আগের চেয়ে অনেক বাড়িয়েছি। 823 করেছি, এখন আমরা আরো 3500 অতিরিক্ত প্রস্তাব রেডি করি। 800-র মতো জনবল যেখানে একসময় ছিলই না, এখন 800 আরো জনবলের প্রস্তাব, 3500 অতিরিক্ত
জনবলটা বাড়লে বিআরটির কার্যক্রম উদ্ধার হবে, গতিময়। বনানী নবনির্মিত বিআরটিএ ভবনে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে ব্রিফিং করছিলেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি লক্ষ্যমাত্রা প্রায় 100% পূরণ হয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী মুদ্রানীতিতে সংকোচনের পাশাপাশি কিছুটা সম্প্রসারণমূলক হতে পারে বলেও আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে আর্থিক দিক দিয়ে সরকার শক্তিশালী অবস্থানে থাকায় সরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বেসরকারি খাতে অস্বাভাবিক ঋণ প্রবাহ, নির্বাচনী বছরে মুদ্রাস্ফীতির হার বেড়ে যাওয়া সহ আমদানির চাপ সামলাতে গেল বছরের দুটি মুদ্রানীতি ছিল অনেকটাই সংযত ও রক্ষণমূলক। তবে নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকারের অধীনে বেসরকারি খাতে উন্নয়নের গতি বৃদ্ধি করতে বাড়াতে হবে ঋণের প্রবৃদ্ধি। অন্যদিকে অর্থনীতিতে অতিরিক্ত অর্থ প্রবাহ হলে বেড়ে যাবে মূল্যস্ফীতি। এমন বাস্তবতা নিয়ে নতুন সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ সরকারি উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখতে কেমন হতে পারে 2018-19 অর্থ বছরের শেষ মুদ্রানীতি? যে টার্গেট নেওয়া ছিল সেই টার্গেটে আমরা সফলতা অর্জন করেছি। আমাদের সেই টার্গেটের ভিতর কিছুটা হয়তো প্রাইভেট গ্রোথটা আমাদের কিছু টার্গেট থেকে কিছুটা কম ছিল। পরবর্তী সময় আবার সেটাকে আবার সেই টার্গেট অনুযায়ী আবার অর্জন করছে। গত অর্থ বছরে যেমন সংকুচিত মুদ্রানীতি পাশাপাশি কিছুটা আবার গ্রোথও বাড়ছে, এইভাবে সমন্বিত করে আমাদের একটা মুদ্রানীতি প্রচলন করা হবে। আর্থিকভাবে গভর্নমেন্ট যথেষ্ট শক্তিশালী পর্যায়ে রয়েছেন। ব্যাংক খাত থেকে ওইরকম অতিরিক্ত কোনো নেওয়ার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। নতুন মুদ্রানীতিতে সম্প্রসারণমূলক ঋণ প্রবাহ নীতি নেওয়া হলেও তার জন্য ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য রয়েছে বলে মত এই সাবেক ব্যাংকারের। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মধ্যপন্থী একটি মুদ্রানীতি গ্রহণের পরামর্শ তাদের। জিডিপি 7.8 এটাকে অ্যাচিভ করতে হবে। তো এটাকে অ্যাচিভ করতে গেলে আপনার মনিটারি পলিসিতে এখানে যদি আপনি কন্ট্রাকশনে যান, পলিসিতে যান, তাহলে সেটা হবে না। মাঝামাঝি পর্যায়ে থাকলে আমরা সেটাই আমরা আমাদের টার্গেটে জিডিপি যে আমরা টার্গেট ধরেছি বা ইনফ্লেশন যেটাকে আমরা কন্টেইন করতে চাচ্ছি সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। গেল বছরের জুলাই-ডিসেম্বর সময়কালের মুদ্রানীতিতে বেসরকারি খাতে 16.8% এবং সরকারি খাতে 10.4% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যে 2019 বিশ্বকাপ কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে যুক্তরাজ্যের ভিসা পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে তারা। তবে আইনজীবীরা বলছেন শুধু বিশ্বকাপের টিকিট কিনলে ভিসা পাওয়া যাবে না। ক্রিকেট নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই চক্র থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ ক্রিকেট সংশ্লিষ্টদের। লন্ডন থেকে আরো জানাচ্ছেন শোয়েব কবির। 2019 সালে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসে যাচ্ছে ব্রিটেনে, আর এখনই সরব হয়ে উঠেছে বাংলাদেশের আদম ব্যবসায়ীরা। তৈরি করেছেন আদম ব্যবসার নতুন ফাঁদ। শতভাগ ভিসা প্রাপ্তি সহ নানা প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর এতে ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চলে এই প্রবণতা লক্ষণীয়। তাই স্বপ্নের লন্ডনে আসার আশায় ইতিমধ্যে অনেকেই এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করেছেন টিকিটের জন্য। বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে এই প্রতারণা জালে জড়িয়ে নিজের ক্ষতি এবং দেশের ক্ষতি না করার পরামর্শ ব্রিটেন প্রবাসী বাংলাদেশি সাবেক এই ক্রিকেট কোচের। ক্রিকেটের উছিলায় যেন কেউ নিজেরা ভিকটিম না হয়। অনেক সময় এই ধরনের ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক এবং কমনওয়েলথ গেমস এসব সময় এই ধরনের চক্র খুব সক্রিয় থাকে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কোনো বিশেষ ভিসা চালু করেনি ব্রিটিশ সরকার। যার আবেদনে এই ধরনের জালিয়াতির কাগজ পাওয়া যাবে, প্রমাণ পাওয়া যাবে, তার ভিসা 10 বছরের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারেন ব্রিটেনে। যে কোনো অ্যাপ্লিকেশন করবেন, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা। 3 থেকে 400 ফুট উপরে হাওয়ায় ভেসে যদি সমুদ্র পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় তবে কেমন হতো? কল্পনা নয়, বাস্তবে তা সম্ভব হচ্ছে পর্যটন শহর কক্সবাজারে, যার নাম প্যারাসেলিং। দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে প্যারাসেলিং। সুজাদিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নিচে সমুদ্রের অথই নীল জলরাশি, আর উপরে আকাশের হাতছানি। এ নিয়ে রোমাঞ্চকর এক ভ্রমণ। স্পিড বোটের সাথে বেঁধে বিশেষ প্যারাসুটের সাহায্যে আকাশে ঘুরে বেড়ানোর নাম
প্যারাসেইলিং। বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্র সৈকতে এটি দেখা গেলেও এখন কক্সবাজারেও পর্যটকদের জন্য বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3 থেকে 400 ফুট উঁচুতে হাওয়ায় ভেসে সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতোমধ্যে। আমার কাছে মনে হয়েছে যে আকাশে যে পাখি ওড়ার যে অনুভূতি, আমার কাছে এই অনুভূতিটা লাগছে। বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট রিয়েল অ্যাডভেঞ্চার এটা, যে আপনি সমুদ্রের মাঝখানে চারদিকে সমুদ্র, বিশাল সমুদ্র, ডানে পাহাড়, বায়ে সমুদ্র, এক অদ্ভুত অনুভূতি। প্যারাসেলিং এর মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে বিশ্বের কাছে আরো ভালোভাবে তুলে ধরা সম্ভব। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন এই উদ্যোক্তা। এই প্যারাসেলিংকে সরকারের যদি আরো পৃষ্ঠপোষকতা দেয়, আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, এটা থেকে আমরা আরো উন্নত মান দিতে পারবো এবং বাংলাদেশে এই প্যারাসেলিং এর মাধ্যমে কক্সবাজারকে একটা বিশাল বড় একটা পরিচিতি ঘটানো সম্ভব হবে। জেলা প্রশাসক জানালেন, পর্যটন বান্ধব পরিকল্পনা নিয়ে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে সহযোগিতা করা হবে। এই ধরনের যারা বিভিন্ন উদ্যোক্তা যারা এই আইডিয়াগুলো নিয়ে আসবে, পর্যটক বান্ধব যদি পরিকল্পনা তারা নিয়ে আসে, তো সেগুলোকে আমরা উৎসাহিত করব এবং আমরা প্যাট্রোনাইজ করব। আমরা আশা করি যে কক্সবাজারের পর্যটন শিল্প যে অবস্থায় গেছে, এটা আরো দিনে দিনে সমৃদ্ধ হবে। বেসরকারি সংস্থা স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 6 কিলোমিটার দূরে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে অবস্থিত এই প্যারাসেইলিং, যা করা যাবে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযোদ্ধা গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। দুপুরে জানাজা। পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান বসানোর কাজ সম্পন্ন, এখন দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার। নাব্য সংকটে ধীর গতি, বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারেক রহমানের 2 বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত, মন্তব্য ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহর। বেগম জিয়াকে সরিয়ে নতুন চেয়ারম্যান করার পরামর্শ। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে 7 জন নিহত, একই পরিবারের 6 জনকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। এবং সমন্বয়হীন উন্নয়ন কাজে চট্টগ্রামে ধুলার রাজত্ব, চরম দুর্ভোগে নগরবাসী। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ব্যর্থতার দায় নিতে নারাজ সিটি কর্পোরেশন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *B লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।